চ্যাপ্টার ১৮৬ দ্য হ্যান্ডসাম ক্যাপ্টেন। অগণিত উজ্জ্বল আলোর ছটায় ক্লাইন মোরেত্তি যেন তলিয়ে গেল, আর তার কানের কাছে লাখো মানুষের প্রলাপের শব্দ বাজতে লাগল। কিন্তু ক্লাইন এসব নিয়ে একটুও মাথা ঘামাল না। তার ক্লাউন হওয়ার ক্ষমতা তাকে বলে দিল যে একটা কালো ছায়া দ্রুত বড় হয়ে তার আত্মাকে গিলে খাচ্ছে। সেই কালো ছায়াটা ছিল একটা বিশাল ক্রুশ, আর মনে হচ্ছিল সেখানে একজন মানুষ উল্টো হয়ে ঝুলে আছে। কচাং! এলোমেলো চিন্তার সেই ভয়াবহ ঘূর্ণিঝড়টা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। হুড ইউজেনের আধ্যাত্মিক জগৎটা একটু একটু করে ভেঙে পড়তে শুরু করল। ক্লাইন খেয়াল করল, আগের বারের চেয়ে এবার সে অনেক বেশি গতিতে উঠতে পারছে। ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জায়গা থেকে কিছুটা শক্তি পাওয়ার পর তার আত্মা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ঠিক যখন ক্রুশের ছায়াটা তাকে পুরোপুরি গিলে ফেলতে যাবে, তখনই সে সেই ঝাপসা জগৎ থেকে ছিটকে বেরিয়ে এল এবং নিজের শরীরটাকে আবার অনুভব করতে পারল। খুব পরিচিত একটা ভঙ্গিতে সে নিচের দিকে নামতে শুরু করল, আর চোখের পলকেই হুড ইউজেনের লম্বাটে রুগ্ন মুখ আর এলোমেলো সোনালি চুল তার চোখের সামনে ভেসে উঠল। সেই সাথে জানালার কার্নিশে জ্বলতে থাকা ৩টে মোমবাতিও চোখে পড়ল। একদম ঠিক সময়ে সে মিডিয়াম শিপের অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে। সেই মুহূর্তেই সে দেখল হুড ইউজেনের মুখের ওপর একটার পর একটা কালো আঁশ গজিয়ে উঠছে। তার শূন্য চোখের মণিগুলো সরু হয়ে গেল, দেখতে একদম শীতল আর নিষ্ঠুর মনে হতে লাগল। সর্বনাশ! ও তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বসেছে। ক্লাইনের চোখের মণি ছোট হয়ে এলো, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই দেখল হাঁটু পর্যন্ত লম্বা একটা কালো ট্রেঞ্চকোট আর সিল্কের টপ হ্যাট পরা একজন মানুষ বড় বড় 2 পা ফেলে হুড ইউজেনের সামনে এসে দাঁড়াল। তারপর সে নিজের রিভলভারটা তুলে লোকটার মাথা বরাবর তাক করল। ঠাস 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 ঠাস! ডান স্মিথ পরপর 5টা গুলি করল। অনেক উঁচু থেকে তরমুজ নিচে পড়লে যেমন ফেটে যায়, হুড ইউজেনের মাথাটাও ঠিক সেভাবেই হঠাৎ করে উড়ে গেল। ঘরের চারদিকে লাল আর সাদা রঙের এক বিভৎস বৃষ্টি ছড়িয়ে পড়ল। হুড ইউজেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারানোর আগেই সে তাকে শেষ করে দিয়েছে। ক্লাইন, যে কিনা মাত্র 50 সেন্টিমিটার দূরে দাঁড়িয়েছিল, তার সারা শরীর রক্ত আর নোংরায় মেখে গেল। সে ঘোরের মধ্যে ডান স্মিথের দিকে তাকিয়ে রইল, আর তার শুধু মনে হতে লাগল যে ক্যাপ্টেনকে এই মুহূর্তে ভীষণ সুদর্শন দেখাচ্ছে। ক্যাপ্টেনের ওই ভুলে যাওয়ার সমস্যাটা যদি বাদ দেওয়া যায়, তাহলে মানুষ হিসেবে সে খুবই নির্ভরযোগ্য। ক্লাইন একদম মন থেকে তার প্রশংসা করল। কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? ডান তার রিভলভারটা সরিয়ে রাখল এবং হুড ইউজেনের প্রায় মাথাবিহীন শরীরটাকে আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়তে দেখল। ক্লাইন যখন নিজের কথাগুলো গুছিয়ে নেওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই সে দেখল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শরীরটা একদলা রক্তাক্ত মাংসে পরিণত হল, আর তার পরনে থাকা অ্যাসাইলামের পোশাকটাও যেন একদম গলে নষ্ট হয়ে গেল। হুড ইউজেনের লাশের মধ্যে আস্ত বলে আর তেমন কিছুই অবশিষ্ট রইল না। সেখানে শুধু ডজনখানেক কালো আঁশ চিকচিক করছিল, আর তার হৃৎপিণ্ডটা স্ফটিকের মতো স্বচ্ছ আর হালকা নীল রঙের হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ডটার মধ্যে একটা জাদুকরী দীপ্তি ছিল, ঠিক যেন একটা হীরা আলো ছড়াচ্ছে। এটা যে কাউকে শান্ত করে দিতে পারত, আবার চাইলে অস্থির করে তুলতে পারত। এটা উত্তেজনা তৈরি করতে পারত, কিংবা চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে পারত। তবে এসব ছাড়া সেখানে আর তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না। এই জিনিসটা মনে হয় নিয়ন্ত্রণ করা যাবে। ডান রিভলভারটা খাপে ভরার পর একটা কালো গ্লাভস বের করে নিজের ডান হাতে পড়ল। তারপর সে উবু হয়ে বসে সেই স্ফটিকের মতো হৃৎপিণ্ডটা তুলে নিল। একটা নিয়ন্ত্রণযোগ্য জিনিস। ক্যাপ্টেন আগে যা বলেছিল সেই অনুযায়ী এটা দিয়ে সিকোয়েন্স 7 সাইকিয়াট্রিস্টের ফর্মুলার প্রধান উপাদান তৈরি করা যেতে পারে। কিন্তু এর ফলে কি কোনো শক্তিশালী বিয়ন্ডারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ঝুঁকি আরও বেড়ে যাবে না? ক্লাইন তার রুমালটা বের করে নিজের মুখ আর শরীর থেকে রক্ত মুছে নিল। তারপর সে তার বিশেষভাবে তৈরি ট্যারো কার্ডগুলো তুলে নিয়ে সেগুলোর ওপরটা পরিষ্কার করল। সে মাটির দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই কালো আঁশগুলোকে কী ধরনের জিনিস হিসেবে ধরা যেতে পারে? এগুলো হচ্ছে বিয়ন্ডার শক্তিতে দূষিত হওয়া উপাদান। এগুলো দিয়ে এমন সব জিনিস বানানো যায় যেগুলোর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের ডিমন হান্টিং বুলেট দিয়ে মৃত আত্মা বা দানবদের ঘায়েল করার ক্ষমতা 3 মাস পার হওয়ার পর একদম কমে যায়। অবশিষ্ট উপকরণে ডিমন হান্টিং বৈশিষ্ট্যের খুব সামান্য অংশই টিকে থাকে। কিন্তু উপকরণ হিসেবে যদি এই কালো আঁশের মতো কিছু ব্যবহার করা হতো, তাহলে তার কার্যকারিতা 1 বা 2 বছর পর্যন্ত থাকত, আর কাজও হতো অনেক ভালো। অবশ্য এদের বৈশিষ্ট্যের কারণে এই কালো আঁশগুলো দিয়ে ডিমন হান্টিং বুলেট বানানোটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। ক্লাইনের কাছ থেকে একটা কাগজ নিয়ে নীল হৃৎপিণ্ড আর কালো আঁশগুলো মুড়তে মুড়তে ডান কথাগুলো বুঝিয়ে বলল। এটা কি ঠিক সেই উপকরণগুলোর মতোই যেগুলো আমরা পোষণের জন্য বাড়তি উপাদান হিসেবে ব্যবহার করি? ক্লাইন জিজ্ঞেস করল। ডান সোজা হয়ে দাঁড়াল এবং হালকা করে মাথা নাড়ল। কেউ যখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে আসলেই একটা দানবে পরিণত হয়। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল।
সে এই সুযোগটা কাজে লাগাল, কারণ ঘরটা তখনও আধ্যাত্মিকতার একটা দেয়াল দিয়ে আটকানো ছিল, তাই সে দ্রুত ইউজেনের মনের ভেতর যা যা দেখেছে সব বর্ণনা করল। আমি যখন হুড ইউজেনের আত্মার সাথে যোগাযোগ করছিলাম তখন তার মনের ভেতর ট্রু ক্রিয়েটরের মতো একটা মূর্তি দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা সচরাচর যেমন দেখা যায় তার চেয়ে একটু আলাদা ছিল। সেটা শিকল দিয়ে বাঁধা দ্য হ্যাংড জায়েন্ট ছিল না, আবার আই বিহাইন্ড দ্য শ্যাডো কার্টেইনসও ছিল না। বরং আপনি হানাস ভিনসেন্টের স্বপ্নে ঠিক যেমনটা দেখেছিলেন এটা অনেকটা সেরকমই ছিল। হানাস ভিনসেন্ট ছিল অরোরা অর্ডারের একজন সদস্য। মেলিসা মোরেত্তির বন্ধু সেলেনা যখন তার মন্ত্রগুলো লুকিয়ে দেখে ফেলেছিল এবং ম্যাজিক মিরর ডিভাইন সম্পন্ন করেছিল, তখন থেকেই নাইট হক্স তাকে নিয়ে তদন্ত শুরু করে। ডান স্মিথ তার স্বপ্নে ট্রু ক্রিয়েটরের কাছাকাছি কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু সেটা সবার মুখে মুখে ঘোরা সেই পরিচিত রূপের মতো ছিল না। শেষমেশের ফল দাঁড়িয়েছিল একটা ভয়ঙ্কর জখম এবং এক অদ্ভুত মৃত্যু। হুড ইউজেন যখন দ্য হ্যাংড ম্যানের ট্যারো কার্ডটা উল্টাল তখন ক্লাইন আসলে এরকম একটা কিছুরই আশা করছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি যে জিনিসটা এভাবে তার সামনে এসে হাজির হবে। অবশ্য সেটা ছিল একেবারে পরোক্ষ একটা যোগাযোগ। সেবার সে যেভাবে সরাসরি ইটার্নাল ব্লেজিং সানের ওপর নজর রেখেছিল এটার সাথে কোনোভাবেই তার তুলনা চলে না। এটা সবচেয়ে খারাপ পরিণতি হতে পারত খুব সামান্য একটু জখম হওয়া বা হালকা একটু দূষিত হওয়া। ক্লাইনের এই বর্ণনা শোনার পর ডানের মুখের ভাব গম্ভীর হয়ে গেল। সে নিজের ভ্রু দুটো কুঁচকে খুব ভারী গলায় বলল, একটা বিশাল ক্রুশ, কালো পেরেক আর রক্তে মাখামাখি হওয়া একজন উলঙ্গ মানুষ উল্টো হয়ে ঝুলেছিল। আমি আসলে জিনিসটা খুব পরিষ্কারভাবে দেখতে পাইনি, আর ঠিক সেই কারণেই আমার কোনো ক্ষতি হয়নি। আমি শুধু একটা বিশাল ক্রুশ আর একজন মানুষের মতো কাউকে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখেছি। ক্লাইন খুব গুছিয়ে জবাব দিল। সেই মুহূর্তে তার মাথায় শুধু পালানোর চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। গভীর চিন্তায় ডুবে গিয়ে ডান মাথা নেড়ে বলল, তার মানে হুড ইউজেনের সাথে লেনেভুসের দেখা করার ব্যাপারটা ট্রু ক্রিয়েটরের সাথে যুক্ত ছিল? তাহলে কি এর সাথে অরোরা অর্ডারও জড়িত আছে? যোগাযোগ করার সময় সে যে কথাবার্তাগুলো শুনেছিল, ক্লাইন দ্রুত সেগুলো তাকে খুলে বলল। লেনেভুস হুড ইউজেনকে অ্যাক্টিং মেথড আর তথাকথিত অমর দেবত্ব লাভের প্রলোভন দেখিয়েছিল, কিন্তু সে কেন বলেছিল যে এটাই সবচেয়ে খারাপ সময় আর এটাই সবচেয়ে ভালো সময় সেটা আমি মোটেও বুঝতে পারছি না। হয়তো সৈন্ডলার হিসেবে এটা তার কথা বলার একটা ধরন মাত্র। হুড ইউজেন তাকে একটা ভয়ঙ্কর আর অন্ধকার বেদির ব্যাপারে সাহায্য করেছিল। আমার ধারণা লেনেভুস খুব ভয়াবহ কোনো কিছু করার ছক কষছে। কথাটা বলতে বলতেই হঠাৎ করে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ক্যাপ্টেন মিস্টার জেডকে লেখা সেই চিঠির কথা কি আপনার মনে আছে? অরোরা অর্ডারের যে সদস্যটাকে আমি মেরে ফেলেছিলাম, চিঠিটা তার কাছেই ছিল। সে চিঠিতে লিখেছিল যে সে একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছে, শেষ দিনের আগমনের মতো কিছু একটা, আর সে টিঙ্গেনের সব ভেড়াকে তার তথাকথিত দেবতার কাছে উৎসর্গ করবে। এর সাথে কি লেনেভুসের পরিকল্পনার কোনো সম্পর্ক থাকতে পারে? লেনেভুসে কি অরোরা অর্ডারের সেই মিস্টার জেড হতে পারে? ডান স্মিথ খুব মনোযোগ দিয়ে চিন্তা করে বলল, আমার তা মনে হয় না। লেনেভুস কোনোভাবেই মিস্টার জেড হতে পারে না। তা না হলে অরোরা অর্ডার যখন ভেতরে ভেতরে কিছু একটা করার চেষ্টা করছে, তখন সে মানুষের সাথে প্রতারণা করার জন্য একটা ভুয়া স্টিল ওয়ার্কস কোম্পানি খুলত না। এর ফলে তার আসল মিশনে অনেক বেশি ঝুঁকি তৈরি হয়ে যেত। তার এই জালিয়াতির পরিকল্পনায় যদি কোনো গণ্ডগোল হতো, তাহলে সহজেই পুলিশ আর আমাদের নজর তার ওপর গিয়ে পড়ত। তাকে বাধ্য হয়ে টিঙ্গেন থেকে পালাতে হতো আর নিজের সব পরিকল্পনা বাতিল করতে হতো। অবশ্য সে যদি সত্যিই পাগল হয়ে থাকে, তাহলে তার এমন অদ্ভুত আচরণ করাটা খুবই স্বাভাবিক। কিন্তু সে যে ধরনের জালিয়াতি করেছে আর যত ঠান্ডা মাথায় আর ধূর্ততার সাথে সব টাকা হাতিয়ে নিয়েছে, তাতে তাকে মোটেও পাগল বলে মনে হয় না। তাই আমার মনে হয় না যে সে অরোরা অর্ডারের মিস্টার জেড। অবশ্য চিঠিতে যে ব্যাপারটা লেখা ছিল সেটার সাথে সে আসলেই জড়িত থাকতে পারে। সেই যে তথাকথিত দেবতার কাছে টিঙ্গেনের সব ভেড়াকে উৎসর্গ করার ব্যাপারটা। এই কথা বলে ডান একটু থামল, তারপর এদিক ওদিক পায়চারি করতে করতে বলল, এই ঘটনার খুব মারাত্মক একটা প্রভাব পড়তে পারে। আমাদেরকে লেনেভুসের ব্যাপারে নতুন করে তদন্ত করতে হবে এবং কিছু সূত্র খুঁজে বের করতে হবে। চলো জায়গাটা পরিষ্কার করে ফেলি আর এখানকার সব প্রমাণ মুছে দিই। সবাই জানুক যে হুড ইউজেন মারা গেছে, কিন্তু কে তাকে মেরেছে তার কোনো সূত্র আমরা রাখব না। এর ফলে সাইকোলজি অ্যালকেমিস্ট বা অন্য যেসব বিয়ন্ডার এই অ্যাসাইলামের ওপর নজর রাখছে, তারা নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ নেবে। হয়তো তারা কিছু জানতেও পারে। লেনেভুসের জালিয়াতির মামলাটা হয়তো এখনও পুলিশ বিভাগের হাতে আছে, অথবা ম্যান্ডেটেড পানিশার্সদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বলবো যে অরোরা অর্ডার নিয়ে তদন্ত করার সময় আমরা কিছু সূত্র পেয়েছি, আর এভাবেই আমরা তদন্তে যোগ দেব। তারপর আমরা ম্যান্ডেটেড পানিশার্স আর মেশিনারি হাইভ মাইন্ডের সাথে মিলে কাজ করব। আমরা টিঙ্গেনের সব বাহিনী এক জায়গায় জড়ো করব এবং লেনেভুসের সাথে জড়িত সবাইকে আর সব কিছুকে তদন্তের আওতায় আনব। প্রয়োজন হলে আমরা ব্যাকলুন ডায়োসিস আর হোলি ক্যাথেড্রালের কাছেও সাহায্য চাইতে পারি। এরপর ডান মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। সে একটু ভেবে নিয়ে বলল, তোমার কি আর কিছু বলার আছে? ক্যাপ্টেন, আপনি তো আসলে সবই বলে দিয়েছেন।
ক্লাইন খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। না, সে তাড়াহুড়ো করে সেই সাধারণ বেদিটার সাহায্যে রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করে এমন সব দরকারি প্রমাণ মুছে ফেলল যাতে কেউ ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে তারাই হুড ইউজেনকে মেরেছে। তারপর সে তার সব উপকরণ গুছিয়ে নিল, মোমবাতিগুলো ফুঁ দিয়ে নিভিয়ে দিল, আধ্যাত্মিকতার দেয়ালটা সরিয়ে ফেলল এবং ডান স্মিথের সাথে নীরবে সেই ওয়ার্ড থেকে বেরিয়ে এল। তারা অ্যাসাইলামের দেয়াল টপকে সেখান থেকে বের হয়ে এল। এবার ফিরে গিয়ে বিশ্রাম নাও। ডান একটা অন্ধকার কোণায় দাঁড়িয়ে বলল, যেখানে রাস্তার কোনো আলো পৌঁছায়নি। সে তার কালো সিল্কের হ্যাটটা চেপে ধরে বলল, এমন অনেক কাজ আছে যেগুলো আগামীকালের জন্য ফেলে রাখাই ভালো। ঠিক আছে। ক্লাইন তো আর স্লিপলেস নয়, যে দিনে মাত্র 2-3 ঘণ্টা ঘুমলেই তার চলবে। সে সাথে সাথেই ক্যাপ্টেনকে বিদায় জানাল এবং নাইট হক্সদের যে ঘোড়ার গাড়িটা কাছাকাছি অপেক্ষা করছিল সেটাতে চড়ে ড্যাফোডিল স্ট্রিটে ফিরে চলল। গাড়িতে ওঠার আগে সে পেছন ফিরে একবার তাকাল। সে দেখল ক্যাপ্টেন তখনও সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছে, যেখানে চাঁদের আলোও পৌঁছাতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছিল সে নীরবে খুব গভীর কোনো চিন্তায় ডুবে আছে। ভোরের আগের এই সময়টায় রাস্তাঘাট একদম নিস্তব্ধ আর জনশূন্য হয়েছিল। ঘোড়ার গাড়িটা রাস্তা চিরে দ্রুত এগিয়ে চলল, কখনো সোজা আবার কখনো বাঁক নিয়ে। ক্লাইন যখন লেনেভুসকে নিয়ে ভাবছিল, হঠাৎ করেই তার মনে হল সে যেন এক ঘোরের মধ্যে পড়ে গেছে। সে দেখল তার চোখের সামনে সব রং যেন হঠাৎ করেই খুব গাঢ় হয়ে গেছে। লাল রংটা আরও লাল হয়ে উঠল, আর কালোটা হয়ে উঠল আরও কালো, ঠিক যেন ইমপ্রেশনিস্টদের আঁকা কোনো তেলের ছবি। চারপাশের সবকিছু কেমন যেন ধীর হয়ে এল, আর মনে হল ঘোড়ার গাড়িটা অদ্ভুত একটা জগতে প্রবেশ করেছে। ক্লাইন শক্ত করে তার ফ্লেয়ারিং সানচার্মটা ধরল এবং নিজের রিভলভারটা বের করে নিল। ঠিক তখনই হাড়গোড় বের হওয়া মস্ত বড় আর সাদা একটা হাতের তালু ঘোড়ার গাড়ির জানালা দিয়ে ভেতরে ঢুকে এল এবং খুব সুন্দর করে ভাঁজ করা একটা চিঠি ভেতরে ছুঁড়ে দিল। তারপর হাতটা আবার পেছনে সরে গিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তেলের ছবির মতো সেই দৃশ্যটা হঠাৎ করেই আবার স্বাভাবিক হয়ে গেল, আর ঘোড়ার গাড়িটাও আগের মতোই নির্দিষ্ট গতিতে রাস্তা দিয়ে ছুটে চলল। পদ্ধতিটা সত্যিই খুব চমৎকারভাবে লুকানো। ক্লাইন তার পায়ের কাছে পড়ে থাকা চিঠিটার দিকে তাকাল, আর তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল।